Assalamu alaikum. How are you, everybody? Last class we learned up to the first line of defense system. Today we discuss about second line of defense system, chapter 10. Now second line of defense system. Second line of defense or second line of defense system. Second line of defense. সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স হলো এটা একটা নন স্পেসিফিক কি এটা নন স্পেসিফিক একটা লেয়ার। হ্যাঁ, আমরা যে নন স্পেসিফিক যে লেয়ার আমরা জেনেছি সেটার মধ্যে হলো সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এটা নন স্পেসিফিক একটা লেয়ার এবং এটা সাধারণত আমাদের যে আমাদের যে ইনার এখানে বলা হচ্ছে হুইচ অলসো ইজ কনসিডার্ড ফাংশন অফ ইনার ইমিউনিটি। which also is considered a function of কি inner immunity। আর এই সেকেন্ড লাইনস অফ ডিফেন্স যে আমাদের যে কন্ট্রিক্ট গুলো ইনক্লুডেড যে সেগুলো কি কি আমরা সেকেন্ড লাইনস অফ ডিফেন্সে আমরা ফার্স্ট যেটা দেখতে পাবো সেটা হলো ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটস তাহলে ফ্যাগোসাইটস নাম্বার 1 কি ফ্যাগোসাইটস ফ্যাগোসাইটস ফ্যাগোসাইটস। আর এটা ফ্যাগোসাইটস হলো আমরা যেটা বলি হলো ডাব্লিউবিসি। তাহলে ফ্যাগোসাইটস ফার্স্ট আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্স সেকেন্ড লাইনস অফ ডিফেন্সে আমরা ফার্স্ট যে জিনিসটা যে কন্টেন্ট আমরা দেখতে পেলাম সেটার নাম কি সেটা হলো ফ্যাগোসাইটস। সেকেন্ড আমরা যেটা জানি সেটা হলো সেকেন্ড যেটা সেটা ন্যাচারাল কিলার সেলস। নাম্বার 2 এনকে সেল। ন্যাচারাল কিলার সেলের একটা ইয়ে হলো এনকে সেলস। হ্যাঁ, তার সংক্ষিপ্ত রূপ কি এনকে সেলস। ফুল ফর্ম কি ন্যাচারাল কিলার সেলস। এখানে অনেক সময় আসে যে এনকে সেলের ফুল ফর্ম হোয়াট ইজ এনকে সেল, হোয়াট ইজ ফুল ফর্ম এনকে সেল। তো এনকে সেলের ফুল ফর্ম হলো ন্যাচারাল কিলার সেলস। ন্যাচারাল কিলার সেলস। ন্যাচারাল কিলার ন্যাচারাল ন্যাচারাল কিলার কিলার সেলস। ন্যাচারাল কিলার সেলস এটাকে বলা হয় কি এনকে সেলস। এনকে সেলস তাহলে এনকে সেলস। নাম্বার 3 হলো দা কমপ্লিমেন্ট সিস্টেম। নাম্বার 3 কি দা কমপ্লিমেন্ট সিস্টেম। এগুলো সবগুলো কি সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম। আর কমপ্লিমেন্ট সিস্টেমে আমরা যে জিনিসগুলো দেখতে পাই আমরা কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের আছে হলো কমপ্লিমেন্ট সিস্টেম যে কাজগুলো করে যে ফাংশনগুলো প্লে করে আমরা একটু বসে পরে জানবো। এরপর নাম্বার 4 হলো সাইটোকাইনোসিস। নাম্বার 4 কি সাইটোকাইনোসিস। সাইটোকাইনোসিস সাইটোকাইন্স সাইটোকাইন্স দিয়ে আমরা সাইটোকাইন্স সাইটোকাইন্স। তাহলে এগুলো সবগুলো কি এগুলো সবগুলো হলো আমাদের যে সেকেন্ড
লাইন অফ ডিফেন্স আছে, সেকেন্ড লাইনস অফ ডিফেন্সে ইনক্লুডেড এই জিনিসগুলো সেগুলো কি ফ্যাগোসাইটস, এরপর ন্যাচারাল কিলার সেলস, দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, সাইটোকাইনস। নাম্বার 6 অ্যাকিউট ফেজ প্রোটিন, সরি নাম্বার 5 হলো ইন্টারফেরন, লেখা নেই, ইন্টারফেরন। নাম্বার 6 হলো অ্যাকুয়াট ফেজ প্রোটিন, এরপর নাম্বার 7 হলো ইনফ্লামেশন। নাম্বার 7 কি? ইনফ্লামেশন। ইনফ্লামেশন। এরপর নাম্বার 8 কি? ফিভার। নাম্বার 9 হলো ব্লাড ক্লটিং। নাম্বার 9 আমি এখানে লিখলাম ব্লাড ক্লটিং। তাহলে ফার্স্ট আমরা কি জানলাম? ফার্স্ট হলো সেকেন্ড লাইন অফ ডিফেন্সে আমরা গত ক্লাসে ওটা দেখেছিলাম যে সেকেন্ড লাইন অফ ডিফেন্সে আমাদের কি কি আছে, আমরা এটা গত ক্লাসেই জেনেছিলাম। এখন আমরা ডেসক্রিপশন গুলো জানবো। ফার্স্ট আমাদের কি আছে? ফ্যাগোসাইটস। ফার্স্ট কি? ফ্যাগোসাইট আর ডব্লিউবিসি। ডব্লিউবিসি ফুল ফর্ম কি? ডব্লিউবিসি ফুল ফর্ম কি কেউ বলতে পারি আমরা? ডব্লিউবিসি ফুল ফর্ম কি? হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড সেল। তো এই হোয়াইট ব্লাড সেল যে আছে, এই হোয়াইট ব্লাড সেল গুলো কি করে? এই ফ্যাগোসাইটোসিস যে আমরা দেখলাম, এখানে আমাদের হোয়াইট ব্লাড সেল গুলো এখানে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, সেই মাইক্রো অর্গানিজম গুলোকে ইনভলভ করে তারা ফ্যাগোসাইটোসিস হিসেবে কি করে? কাজ করে। তাহলে আমরা এই কথাটা বুঝেছি। এখানে আমরা যে ডাব্লিউবিসি যেগুলো যে দেখলাম, এই ডাব্লিউবিসি গুলো কি করে? এই ডাব্লিউবিসি গুলো মাইক্রো অর্গানিজম গুলোকে কি করে? ইনভলভ করে। ইনভলভ করার পরে তারা কি করে? ফ্যাগোসাইটোসিস হিসেবে কাজ করে। ফ্যাগোসাইটোসিস হিসেবে কাজ করে। এবং এখানে দেখা যায় যে তারা এরা যখন এই স্থানটা যখন কি হয়, যখন সংক্রামিত হয়, তখন সেখানে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে সেখানে কি হয়? প্রচুর পরিমাণে তারা ব্যাকটেরিয়া, এই যে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলোকে তারা ইনভলভ করার কারণে তারা কি করে যায়? মারা যায় এবং পুষ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? পুষ সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে এই পুষ সৃষ্টি করে। এবং কোন এখানে ফ্যাগোসাইটিস গুলো, কিছু ফ্যাগোসাইটিস আছে যেগুলো সাম আর এখানে বলা হচ্ছে যে ফ্যাগোসাইটস আর ভেরি স্মল এন্ড কল্ড কি? মাইক্রোফেজ। হ্যাঁ, কোন যে ফ্যাগোসাইট আমরা কিছু যে সামার কিছু ফ্যাগোসাইটস গুলো কি আছে, যখন ক্ষুদ্রাকৃতির যেগুলো স্মল সাইজ যে ফ্যাগোসাইটস গুলো, এদেরকে বলা হয় কি? ম্যাক্রোফেজ। এবং এই ম্যাক্রোফেজ গুলো কিন্তু এরা অল্প দিন বাঁচে, খুবই কম সময় এরা বেঁচে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে সাম আর ভেরি লার্জ, আর যেটা হলো লার্জ, যে ফ্যাগোসাইটস গুলো লার্জ, সেগুলোকে বলা হচ্ছে কি? যে ফ্যাগোসাইটস গুলো ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ এবং যারা ম্যাক্রোফেজ যে ফ্যাগোসাইটস, এগুলো লং টাইম সাস্টেনেবল। হ্যাঁ, এগুলো কি অনেকদিন বেঁচে থাকে এই ফ্যাগোসাইটস গুলো। আর এই যে আমরা দেখছি ম্যাক্সিমাম ম্যাক্রোফেজ যেগুলো আছে, ম্যাক্সিমাম ম্যাক্রোফেজ গুলো আমাদের ব্লাডের মাধ্যমে আমাদের একদম সারা দেহে কি হয়? ট্রান্সপ্লান্ট হয়। এবং ট্রান্সপ্লান্ট হয়ে তারা কি করে? জার্মগুলোকে ইনভলভ করে। এবং এদের অনেকে দেখা যায় যে আমাদের যে আমাদের আমাদের যে গ্ল্যান্ড রয়েছে, যেমন স্প্লেন, তারপরে লিম্ফ নোডস, টনসিল, অ্যাডিনয়েডস এবং অ্যাপেন্ডিক্স, এগুলো এই নালিকা, এগুলোর মাধ্যমে তারা কি করে? স্থায়ীভাবে তারা এগুলোতে কি করে? বসবাস করে, মানে অবস্থান করে। এবং স্থায়ীভাবে সেগুলোতে অবস্থান করে তারা কি করে? ডিস্ট্রয় প্যাথোজেন ইন
লিম্ফ। এবং আমাদের লিম্ফে কি করে, লিম্ফে যে জার্মগুলো আছে সেই জার্মগুলোকে তারা কি করে, লিম্ফে যে প্যাথোজেনগুলো আছে সেই প্যাথোজেনগুলোকে কি করে ডিস্ট্রয় করে। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ফ্যাগোসাইটস? ফ্যাগোসাইটস ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, তোমরা আরেকবার মনোযোগ দিয়ে শোনো। ফ্যাগোসাইটস হলো আমাদের যে ডাব্লিউবিসি আছে বা হয় আমাদের এই ডাব্লিউবিসি কি করে, আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে এই মাইক্রো অর্গানিজম গুলোকে তারা কি করে ইনগলভ করে। হ্যাঁ, এটাই হলো কি, ইনগলভ করে তারা ফ্যাগোসাইটস হিসেবে কি করে, তারা আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাগোসাইট হিসেবে তারা তাদের কাজ করে। এবং এখানে এই যে ফ্যাগোসাইটস গুলো যে আছে এই ফ্যাগোসাইটস গুলো তারা কি করে, তারা হলো আমাদের যে স্থানে আমাদের দেখা যায় যে আমাদের সংক্রমিত হয়েছে এখানে তারা কি করে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া গুলোকে তারা কি করে খেয়ে ফেলে, ইনগলভ করে। ইনগলভ করার ফলে তারা কি হয়, ব্যাকটেরিয়া গুলো মরে যায়, ব্যাকটেরিয়া গুলো কি হয়ে যায়, মরে যায়। আর এই যে বড় স্মল যে ফ্যাগোসাইটস এদেরকে বলা হয় কি, স্মল স্মল ফ্যাগোসাইটস দেরকে বলা হচ্ছে হলো মাইক্রোফেজ। স্মল ফ্যাগোসাইটস কে কি বলা হয়, মাইক্রোফেজ। আর আমরা যে লার্জ যে ফ্যাগোসাইটস আছে এই লার্জ এবং স্মল ফ্যাগোসাইটস গুলো যেগুলো আছে এই স্মল ফ্যাগোসাইটস গুলো কিন্তু খুব কম দিন বেঁচে থাকে, খুব অল্প দিন বেঁচে থাকে। আর যারা হলো যেগুলো বড় আকৃতির যে ফ্যাগোসাইটস, কোনো কোনো ফ্যাগোসাইটস দেখা যায় যে বৃহৎ আকৃতির হয়, লার্জ সাইজ হয়, এবং এই লার্জ সাইজ যে ফ্যাগোসাইটস তাদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। এবং এই ম্যাক্রোফেজ গুলো কি করে, লং টাইম বেঁচে থাকে, তারা কি থাকে, লং টাইম বেঁচে থাকে। এবং এই ম্যাক্রোফেজ গুলো তারা কি করে, আমাদের রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে চলে যায়, আমাদের সারা দেহে কি হয়, ট্রান্সপ্লান্ট হয়। ট্রান্সপ্লান্ট হয়ে এরা আমাদের যে স্প্লেন আছে, আমাদের যে লিম্ফ আছে, টনসিল, এই সমস্ত জায়গায় তারা কি করে, এই অর্গানগুলোতে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। এবং এখানে যখন প্যাথোজেন গুলো এবং লিম্ফের মাধ্যমে তারা কি করে, প্যাথোজেন গুলোকে ধ্বংস করে, নষ্ট করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ফ্যাগোসাইটস? এনি কোশ্চেন? রেসপন্স নেই কেন? ফ্যাগোসাইটস বুঝেছি আমরা? ওকে, এরপর সেকেন্ড যে আমাদের টপিক, সেকেন্ড হলো আমাদের কি, ন্যাচারাল কিলার সেলস বা এনকে সেলস। হ্যাঁ, এই ন্যাচারাল কিলার সেলস অর এনকে সেলস। তাহলে ন্যাচারাল কিলার সেলস যে আছে, এই ন্যাচারাল কিলার সেলস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন the inert host defense. This called আর কি specialized kill viral infected cells and tumor cells. The secret is cytotoxin performance and um, perforance and granazyme, which create pores in the plasma membrane of the largest cell, largest cell, and facilitating water entry into target cell. Target cell আমরা যেটা বললাম যে আমাদের যে ন্যাচারাল কিলার সেল আছে এই ন্যাচারাল কিলার সেল আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে এই হোয়াইট ব্লাড সেলের যে এটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং এখানে যে ভাইরাস আক্রান্ত যে সেল এবং টিউমার যে সেল আছে এই টিউমার সেলকে ডিস্ট্রয় করার জন্য এই সেলগুলো আবার স্পেশালাইজড। হ্যাঁ, এই সেলগুলো কি স্পেশালাইজড হয়। এবং আমাদের যে ন্যাচারাল কিলার সেল আছে এই ন্যাচারাল কিলার সেল থেকে আমরা দেখছি যে কি কি সিক্রেশন হচ্ছে। হ্যাঁ, কি কি সিক্রেশন হচ্ছে এখান থেকে, সাইটোটক্সিন, তারপরে পারফোরিন, আর হলো গ্রানাজাইম, এগুলো সিক্রেশন হয়ে এরা কোষের একদম ভিতরে যে পোর্স আছে মানে একদম ছিদ্র আছে এই ছিদ্র সৃষ্টি করে। এবং সৃষ্টি করে তারা কি করে, একটা কোষের একটা নির্দিষ্ট মানে কোষের যে মেমব্রেন আছে এই মেমব্রেনের যে পোর আছে মানে যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে সেখানে কি করে পানি প্রবেশ করে এবং এটা স্ফীত হয়ে কি হয়, তারা বিস্ফোরিত হয়ে যায়। এবং এই এনকে সেলের নামকরণ করার কারণ হলো এরা কি করে, এরা যে সেলগুলো আছে এই সেলগুলোকে বিচারহীনভাবে ভাইরাস ডিস্ট্রয় করার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড এনকে সেল? এনকে সেল আমরা বুঝেছি। এনকে সেল বুঝেছি।
এমকে সেল আমরা বুঝতে পেরেছি? কি কারো কি ফারজানা, মাইশা, অনিন্দ কে রেসপন্স নেই কেন? কারো রেসপন্স নেই, বিষয়টা কি? ম্যাম কি মিউট করে রেখেছে? হ্যাঁ, ক্যান নোবডি স্পিক? কেউ কথা বলে না। রাহমা, 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 জি মিস। হ্যাঁ রেসপন্স নেই কেন? এখন রেসপন্স আসলো কই থেকে? আমরা ন্যাচার ক্লাসে, আচ্ছা ন্যাচার কিলার সেল, তাহলে ন্যাচার কিলার সেলের পরে আমরা দেখেছি কি কমপ্লিমেন্ট সিস্টেম, কারণ ক্লাস টাইম চলে যায় এইভাবে কথা বলে। তাহলে দা কি কমপ্লিমেন্ট সিস্টেম, আর এই কমপ্লিমেন্ট সিস্টেম যে আছে এই আসলে কমপ্লিমেন্ট সিস্টেমটা আমাদের এখানে বলা যে কমপ্লিমেন্ট সিস্টেম ইজ আ বায়োকেমিক্যাল cascade of the immune system that helps clear pathogen from one organization and promote healing. এই যে আমাদের যে ন্যাচারাল যে কিলার, আমরা যে কমপ্লিমেন্ট সিস্টেম দেখলাম, এটা সাধারণত আমাদের মানব দেহের যে ইমিউন সিস্টেম আছে এখানে আমরা বলেছি যে এখানে কি বায়োকেমিক্যাল পদার্থের সাধারণত এটা বলা হয়, বাংলায় বলা হয় যে সমাহার, মানে অনেকগুলো এখানে বায়োকেমিক্যাল পদার্থের এটা হলো সমাহার, রিয়াজেনের সমাহার। এবং এখানে যা কি করে আমাদের দেহে, আমাদের বডিতে যখন কোনো সংক্রমণ ঘটে তখন এটাকে কি করে প্রোটেকশন দেয়, এবং আমাদের যে ক্ষয়পূরণ হয় এই ক্ষয়পূরণের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। এবং আমাদের এই যে আমরা যে মানুষ, আমাদের যে ইমিউনিটি যে আছে, আমাদের ইমিউনিটি বা ইমিউন সিস্টেমে এটা এই কমপ্লিমেন্ট যে সিস্টেমটা আছে, এই কমপ্লিমেন্ট সিস্টেমটা সাধারণত এখানে 20 প্রোটিন আছে। এখানে কত ধরনের প্রোটিন আছে? এটা এখানে এই কমপ্লিমেন্ট সিস্টেমের 20 ধরনের প্রোটিন আছে। 20 যে প্রোটিন, এই 20 প্রোটিন এটার সঙ্গে জয়েন্ট হয়ে কি করে, তারা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে অ্যান্টিবডি গঠনে, অ্যান্টিবডিকে সহায়তা করে। এবং এটা দেখা যায় সাধারণত আমাদের লিভার থেকে কি হয়, প্রডিউস হয়ে এই প্রোটিন গুলো সাধারণত আমাদের যে প্লাজমা আছে এই প্লাজমার ভিতরে তারা ঘুরে বেড়ায়। এবং এই যে প্লাজমা যে আমরা প্লাজমা যে প্রোটিন আছে, এই প্লাজমা প্রোটিনের প্রায় হ্যাঁ অ্যাভারেজ অ্যামাউন্ট হলো 10% কমপ্লিমেন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত। এবং এই কমপ্লিমেন্ট সিস্টেমে এখানে এটা সাধারণত দেখা যায় যে এটার যে সেটা হলো নন স্পেসিফিক ধরনের। যেটা কি ধরনের? নন স্পেসিফিক একটা সিস্টেম। বাট ইস ফাংশন আর নট কি নন স্পেসিফিক এখানে বলা আছে। আর এই যে কমপ্লিমেন্ট সিস্টেম, যে ক্ষেত্রে এই কমপ্লিমেন্ট সিস্টেম গুলো কাজ করে, দা ফলোইং আর দ্য বেসিক ফাংশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম, যে ক্ষেত্রে কাজ করে সেগুলো কি কি আমরা অপসোনাইজেশন। নাম্বার 1 কি অপসোনাইজেশন। অপসোনাইজেশন হলো আমাদের যে ম্যাক্রোফেজ, আমরা একটু আগে দেখলাম যে যেগুলো বড় ধরনের যেগুলো ফ্যাগোসাইট তাদেরকে বলা হচ্ছে কি ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ কর্তৃক যে অ্যান্টিজেন আছে এই অ্যান্টিজেনের ফ্যাগোসাইটোসিস যে ক্রিয়াটা আছে এটাকে তারা কি করে, এটাকে বৃদ্ধি করে। এখানে দেখো ইনহ্যান্সিং ফ্যাগোসাইটস অফ অ্যান্টিজেন, ইনহ্যান্সিং ফ্যাগোসাইটস অফ অ্যান্টিজেন তারা কি করে, এই ম্যাক্রোফেজ কর্তৃক অ্যান্টিজেনের যে ফ্যাগোসাইটোসিস যে ক্রিয়া আছে এটাকে কি করে বৃদ্ধি করে। এরপরে আছে হলো অপসোনাইজেশনের পরে আমরা দেখছি কেমোট্যাক্সিস। হ্যাঁ, এই কেমোট্যাক্সিসটা এরা কি করে, আমরা জানি যে ম্যাক্রোফেজ এবং যে নিউট্রোফিল আছে এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলকে কি করে অ্যাট্রাক্টিং, তাহলে এটাকে কি করে অ্যাট্রাক্টিং ম্যাক্রোফেজ অ্যান্ড অ্যান্টিজেন, অ্যাট্রাক্টিং ম্যাক্রোফেজ অ্যান্ড নিউট্রোফিলস, তাহলে সে কি করে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলকে আকর্ষণ করে, এটা তো আমরা জানি। এরপরে সেল লাইসিস। হ্যাঁ, সেল লাইসিসে কি হয়, এখানে বলা হচ্ছে যে সেল লাইসিস হলো রাপটিউরিং মেমব্রেনস অফ ফরেন সেলস। তারা কি করে, যে ফরেন যে সেলস গুলো আছে যেমন আমাদের ভাইরাস এবং আদার্স যে মাইক্রো অর্গানিজম গুলো আছে এগুলোকে সরাসরি কি করে ভেঙে চৌচির করে, মানে বিদীর্ণ করে, যেটাকে বলা হয় রাপটিউরিং। এরপর আছে হলো কি ক্লাম্পিং। ক্লাম্পিং হলো এরা কি করে, ক্লাম্পিং এ হলো আমরা দেখতে পাচ্ছি যে ক্লাম্পিং এ হলো ক্লাম্পিং অফ অ্যান্টিজেন বিয়ারিং, অ্যান্টিজেন বিয়ারিং অ্যান্টিজেন। তাহলে আমরা
কমপ্লিমেন্ট যে সিস্টেম আছে, কমপ্লিমেন্ট সিস্টেমে আমরা ফার্স্ট দেখলাম যে কমপ্লিমেন্ট সিস্টেমটা এখানে হলো আমাদের হিউম্যান বডিতে যে ইমিউনিটি আছে, এই ইমিউন সিস্টেমের বায়োকেমিক্যাল যে পদার্থ আছে, এটা সাধারণত বলা হয় যে সমাহার, মানে অনেকগুলো এখানে থাকে যা আমাদের দেহে কোনো যখন জার্ম প্রবেশ করে তখন এটার প্রোটেকশনে সে কি করে কাজ করে। এবং আমাদের যে আমাদের হিউম্যান বডিতে যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেমে যে কমপ্লিমেন্ট সিস্টেম আমরা যেটা বললাম যে কমপ্লিমেন্ট সিস্টেম, এটা সাধারণত দেখা যায় যে 20 প্রোটিনের সমন্বয়ে গঠিত। এবং এই 20 যে প্রোটিন আছে, এই 20 প্রোটিন সাধারণত ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করে তারা অ্যান্টিবডিকে কি করে হেল্প করে। এবং আমাদের লিভার থেকে যে লিভার থেকে এটা প্রডিউস হয়ে কোথায় যায়, প্রোটিন গুলো সাধারণত দেখা যায় যে আমাদের প্লাজমা যে আছে, প্লাজমাতে কি করে ঘুরে বেড়ায়। এবং এই প্লাজমা প্রোটিনের প্রায় 10% এই কমপ্লিমেন্ট সিস্টেমের কি অন্তর্ভুক্ত। এবং এরা সাধারণত দেখা যায় যে এটা নন স্পেসিফিক ফাংশন প্লে করে। সেগুলো কি কমপ্লিমেন্ট তন্ত্রের যে কাজগুলো করে আমরা দেখলাম যে অপসোনাইজেশন, তারপরে কেমোট্যাক্সিস, সেল লাইসিস, এরপরে ক্লাম্পিং। Do you understand complement system? হ্যাঁ, Yes. কমপ্লিমেন্ট সিস্টেমের পরে আমাদের আছে কি ইন্টারফেরন, সরি আমাদের সাইটোকাইনস। কমপ্লিমেন্ট সিস্টেমের পরে আমাদের নাম্বার 4 কি সাইটোকাইনস। সাইটোকাইনস হলো আমাদের যে সাইটোকাইনস প্রোটিন প্রোডিউসড ইন রেসপন্স টু অ্যান্টিজেন এন্ড ফাংশন অ্যাজ কেমিক্যাল প্যাসেঞ্জার্স ইন দা ইমিউন রেসপন্স। তাহলে এই যে সাইটোকাইনস যে আছে, এটা আমাদের অ্যান্টিজেন যে আছে, এই অ্যান্টিজেনের প্রতি সাড়া দিয়ে আমাদের যে এখানে বলা হয়েছে যে অ্যান্টিজেনের প্রতি সাড়া দিয়ে আমাদের ইমিউন যে ইমিউন যে সিস্টেম আছে, এটার যে সেল আছে, সেই সেলগুলো একটা বিশেষ ধরনের প্রোটিন জাতীয় একটা কি করে এখানে বলা হচ্ছে যে রাসায়নিক পদার্থ তারা নিঃসরণের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। তাকে বলা হচ্ছে কি সাইটোকাইনস। হ্যাঁ, সাইটোকাইনস। তাহলে আমরা এই যে সাইটোকাইনস যে দেখলাম, এখানে দেখো এখানে cytokines are protein produced in response to antigen and function as chemical messenger in the immune response. তারপরে আমরা সাইটোকাইনেসের যে আমরা দেখলাম ইন্টারলিউকাইন, তারপরে ইন্টারফেরন, গ্রোথ হরমোন, হ্যাঁ, তারপরে গ্রোথ ফ্যাক্টর প্রভৃতি প্রধান ধরনের কি আছে সাইটোকাইন আছে। আর এই যে সাইটোকাইন যে আছে, এই সাইটোকাইন সাধারণত ইমিউনিটির উপরে এটা বেসিস করে থ্রি টাইপস, তিনটা ওয়েতে তারা কি করে তাদের ফাংশন প্লে করে। তাহলে এই তিনটা ওয়েতে যে তারা কাজ করে সেগুলো কি কি? একটা হলো আমরা দেখলাম কেমোট্যাক্সিস। হ্যাঁ, কেমোট্যাক্সিস, আর পরে লিম্ফোসাইট কেমোট্যাক্সিস, এবং এখানে বলা হয়েছে দা মে রেগুলেট দ্য ইনার ইমিউন রেসপন্স কেমোট্যাক্সিস এন্ড অ্যাক্টিভেশন অফ দ্য ইনফ্লামেটরি রেসপন্স। তারা যে কেমোট্যাক্সিস এবং আমাদের শরীরে যে ক্ষত বা প্রদাহ হয়, এই প্রদাহের মাধ্যমে তারা কি করে সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হচ্ছে দে মে regulate the innate immune response in via chemotax and activation of the inflammation response. এরপর নাম্বার 2 লিম্ফোসাইট। হ্যাঁ, এখানে বলে দে মে রেগুলেট অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স বাই অ্যাক্টিভেশন অফ লিম্ফোসাইটস। অ্যাক্টিভেশন অফ কি লিম্ফোসাইটস। এরপর আছে নাম্বার 3 দে মে অ্যাক্টিভ কি হেমাটোপয়েসিস বাই প্রোডাকশন এন্ড ডিফারেন্সিয়েশন অফ নিউ হোয়াইট ব্লাড সেলস। নতুন যে আমরা যে এই যে হোয়াইট ব্লাড সেল যে আছে, এটা প্রোডিউসের মাধ্যমে তারা কি করে হিমাটোপয়েসিস যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াকে অ্যাক্টিভ করে। এই প্রক্রিয়াকে কি করে, এই প্রসেসকে কি করে অ্যাক্টিভ করে। তাহলে আমরা দেখলাম যে নিউ যে হোয়াইট ব্লাড সেল আছে, এই নিউ হোয়াইট ব্লাড সেল প্রোডিউসের মাধ্যমে হিমাটোপয়েসিস যে প্রসেস আছে, এই প্রসেসকে কি করে অ্যাক্টিভ করে। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড সরি সাইটোকাইনস। সাইটোকাইনস আমরা বুঝেছি, এই সাইটোকাইনস বুঝেছি আমরা, সাইটোকাইনস বুঝেছি। রাহমা, রাহমা, জি মিস। ওকে।
এরপর সাইটোকাইনেসের পরে আমাদের কি আছে, আমরা দেখলাম ইন্টারফেরন। হ্যাঁ, ইন্টারফেরনটা কি? হ্যাঁ, এটা এক্সামে অনেক সময় ইন্টারফেরনটা কিন্তু স্পেসিফিক ভাবে চলে আসে। হ্যাঁ, এটাকে ইন্টারফেরন হলো, ইন্টারফেরন আমরা জানি যে হলো ইন্টারফেরন হলো কি, এটা হাই মলিকুলার কি, হাই মলিকুলার ওয়েট গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, ইন্টারফেরনটা কি, ইন্টারফেরন ইজ হলো হাই মলিকুলার ওয়েট গ্লাইকোপ্রোটিন, হাই মলিকুলার ওয়েট গ্লাইকোপ্রোটিন। অনেক সময় এক্সামে এমসিকিউ কোশ্চেন আছে যে ইন্টারফেরন, হোয়াট ইজ ইন্টারফেরন? তাহলে ইন্টারফেরন কি, ইন্টারফেরন ইজ তোমরা লিখবে হাই মলিকুলার ওয়েট গ্লাইকোপ্রোটিন, হাই মলিকুলার ওয়েট গ্লাইকোপ্রোটিন। আর এই ইন্টারফেরনটা কি করে, আমাদের যে ভাইরাস আক্রান্ত যে সেলগুলো আছে এই সেল থেকে এটা সিক্রেশন হয়ে ভাইরাসের যে বংশবৃদ্ধিতে তারা কি করে, বাধা দেয়। এবং এরা সাধারণত জেনারেলি ভাইরাস দ্বারা যখন আক্রান্ত হই আমরা, তখন হওয়ার সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে এরা এই আমাদের শরীরে এই ইন্টারফেরেন্স সেলগুলো কি হয়, প্রডিউস হয়। এবং এই ইন্টারফেরেন্স সেলগুলো বিশেষ ধরনের, এরা স্পেশালাইজড সাইটোকাইন, যা সুনির্দিষ্টভাবে ভাইরাস এবং টিউমার কোষের, আমাদের যে ভাইরাস এবং টিউমার কোষ আছে এই টিউমার কোষের বিরুদ্ধে তারা কি করে প্রোটেকশন কেয়ার ইউনিট গড়ে তোলে। এবং ভাইরাস আক্রান্ত যে সেলগুলো আছে এই সেলগুলো ইন্টারফেরন কি করে, নিঃসরণ সিক্রেশন করে তারা আশপাশের কোষগুলোকে ভাইরাসের প্রতি সংবেদনশীলতা করার জন্য তারা কি করে, অ্যাওয়ার করে দেয়, মানে সতর্ক করে দেয়। এবং ইন্টারফেরন আক্রান্ত যে সেলগুলো আছে এই সেলগুলোকে তারা ডিস্ট্রয় করার জন্য কিছু এনকে সেল আছে, এনকে সেলকে তারা তখন নিয়োগ দেয়, এনকে সেলকে তারা তখন কি করে, অ্যাপার্টমেন্ট দেয়। এবং অ্যাপার্টমেন্ট দেওয়ার ফলে তারা আরো শক্তিশালী হয়ে যায়। আর এই ইন্টারফেরন হলো আবিষ্কার করে কে, অ্যালিক ইসাক জেন লিন্ডম্যান সর্বপ্রথম আমাদের মানবদেহ হিউম্যান বডিতে এই ভাইরাস প্রতিরোধী যৌগ ইন্টারফেরন কি করে, আবিষ্কার করেন। তাহলে আমরা ডু আন্ডারস্ট্যান্ড ইন্টারফেরন, ইন্টারফেরন বুঝেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। Yes, miss. আজকে আমি একটু দ্রুত লেচা দিচ্ছি, কারণ গত ক্লাসে এটা ছিল, শেষ করতে পারি নাই, কারণ একটু শেষ করতে হবে, একেবারে আমরা পিছনে পড়ে গেছি। এরপরে আছে আমাদের কি, অ্যাকিউট ফেজ প্রোটিন। অ্যাকিউট ফেজ প্রোটিনের যে সংক্ষিপ্ত ফর্ম সেটাকে বলা এপিপিএস। অনেক সময় এটা এক্সামে আসছে যে এটার ফুল ফর্ম কি, এপিপিএস। এপিপিএস হলো অ্যাকোয়ার্ড ফেজ প্রোটিন, অ্যাকোয়ার্ড ফেজ প্রোটিন। তাহলে অ্যাকোয়ার্ড ফেজ প্রোটিন যে আছে, এটা অ্যাকোয়ার্ড ফেজ প্রোটিন, এটা সাধারণত আমাদের কেমিক্যাল এবং ফাংশনের দিক থেকে এটা ডিফারেন্ট টাইপ এই প্রোটিন গুলো। কারণ এরা সাধারণত আমাদের হিউম্যান বডিতে যে কলার, তারপরে এখানে কলার জখম, চরম চরম সংক্রমণ, পোড়া, দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে রক্তের যে আমাদের প্লাজমা আছে এদের ডেন্সিটি ব্যাপক চেঞ্জ হয়, অর্থাৎ বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে কমে যায় কিংবা কমে যায়। তাহলে আমরা অ্যাকুট ফেজ প্রোটিনে আমরা যেটা দেখতে পাই যে এখানে কি হয়, দেয়ার লার্জ গ্রুপ অফ কি বায়োকেমিক্যালি অ্যান্ড ফাংশনালি unrelated protein, whose plasma concentration increase or decrease in response to tissue injury, acquired infection, burns or chronic inflammation. তাহলে আমরা যেটা দেখলাম যে এই যে অ্যাকোয়ার্ড ফেজ যে প্রোটিন আছে এই প্রোটিন গুলো কেমিক্যালি এবং ফাংশনালি কি একটু ডিফারেন্ট টাইপ একটা প্রোটিন। এবং এটা আমাদের ডিফারেন্ট যেহেতু প্রোটিন, এই প্রোটিনটা আমাদের whose plasma concentration increase or decrease in response to tissue injury, acquired infection, burns or chronic inflammation, chronic inflammation. তাহলে do you understand acquired phase proteins? এই কষ্ট কি আমাদের ইনফ্লামেশন। হ্যাঁ, ইনফ্লামেশন হলো, দেখো, when cells are infected by release histamine which result in blood capillaries dilating and becoming more porous. This causes localized swelling, redness, heat and pain. It also brings more WBCS to fight infection. Inflammation throughout the body result in fever, which interferes with the ability of microbes to reproduce.
তাহলে আমরা ইনফ্লামেশনে বাংলা আমরা সবাই জানি যে প্রদাহ বা ক্ষত সৃষ্টি হওয়া কোথাও। তাহলে আমরা যখন আমাদের বডিতে কোনো মাইক্রো অর্গানিজম দ্বারা যখন আমরা আক্রান্ত হই, তখন হিস্টামিন জাতীয় যে রাসায়নিক কেমিক্যাল যেগুলো আছে এগুলো সিক্রেশন করে, যা আমাদের কোষিচালিকা অসংখ্য কি করে পোরাসের সৃষ্টি করে, এবং এতে যখন সংক্রমিত হয় তখন কি হয় আমাদের জায়গাটা অনেক সময় দেখা যায় যে রেড কালার হয়ে ফুলে যায়, এবং অনেক সময় আমাদের তাপমাত্রা বেড়ে যায়, বেড়ে গিয়ে আমাদের ব্যথা অনুভূত হয়। তখন এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি ইনফ্লামেশন। আর এই যে ইনফ্লামেশন যখন কোনো স্থানে প্রদাহ সৃষ্টি হয়, তখন বিভিন্ন স্থান থেকে কি হয় এই ফ্যাগোসাইটস গুলো ওই স্থানে দ্রুত পৌঁছে যায় এবং জীবাণুর বিরুদ্ধে কি করে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে আমরা ইনফ্লামেশন দেখো আবার বলছি হুইচ ওয়ান্স আর ইনফেক্টেড দ্য রিলিজ হিস্টামিন which result in blood capillaries darkening and becoming more porous. This causes localized swelling, redness, heat, and pain. It also brings more BCS, মানে phagocytosis, to fight infection. Inflammation throughout the body results in fever, which interferes with the ability of microwave to reproduce. reproduce. তাহলে আমরা ইনফ্লামেশনে যেটা আমরা দেখতে পেলাম যে যখন কোনো কি হয় মাইক্রো অর্গানিজম দ্বারা আমরা যখন আক্রান্ত হই, তখন আমাদের হিস্টামিন জাতীয় যে কেমিক্যাল যে এটা কি করে সিক্রেশন করে, এবং আমাদের যে ব্লাড ক্যাপিলারিস আছে এই ব্লাড ক্যাপিলারিসে কি করে অসংখ্য পোরাসের সৃষ্টি করে, এবং এতে কি হয় আমাদের যে সংক্রমিত যে স্থানটা আছে এটা লাল হয়ে যায়, লাল হয়ে কি হয়ে যায় ফুলে যায়, এবং আমাদের তখন টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার পড়ে যেগুলো আমাদের সেখানে পেইন আমরা তখন ফিল করি, তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে কি ইনফ্লামেশন। কোনো স্থানে যখন প্রদাহ সৃষ্টি হয় তখন সেখান থেকে কি হয় ফ্যাগোসাইটস সৃষ্টি সেখানে পৌঁছে যায়, এবং আমাদের যে জার্মগুলো আছে এটার বিরুদ্ধে কি করে প্রোটেকশন কেয়ার ইউনিট গড়ে তোলে। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ইনফ্লামেশন? এই ইনফ্লামেশন আমরা বুঝেছি? ফারজানা, রাহবা, আনাস? বুঝেছি। তাহলে now I will ask you some question. What is inflammation? What is inflammation? কে পারবে? What is inflammation? অনেকক্ষণ ম্যাম লেকচার দিল, কিছু জিজ্ঞেস করলো না। What is inflammation? রেসপন্স নেই, কেউ কিছু বুঝি নাই, ঠিক না? রেসপন্স নেই কেন? আশফাক, আশফাক, Yes, miss. কে হোয়াট ইজ ইনফ্লামেশন? আমি তো তোমার কথা শুনতেই পেলাম না। হোয়াট ইজ ইনফ্লামেশন? কেউ পারি না আমরা। অনিন্দ, 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 তাহলে তো আমরা কেউ বুঝলাম না। খুব ইজি একটা জিনিস যে ইনফ্লামেশন। হোয়াট ইজ ইনফ্লামেশন? ইনফ্লামেশনটা এটা কিছু নয়, আমাদের বডিতে যখন কোনো মাইক্রো অর্গানিজম দ্বারা আমরা যখন আক্রান্ত হই তখন কি হয় হিস্টামিন জাতীয় পদার্থ সিক্রেশন হয়ে সেটা যে আমাদের ব্লাড ক্যাপিলারিস আছে, ব্লাড ক্যাপিলারিসে কি করে প্রোসেস সৃষ্টি করে, মানে একটা ছিদ্রের সৃষ্টি করে, এবং এখানে যখন ছিদ্র হয়ে যায়, ছিদ্র হওয়ার ফলে আমরা দেখি যে কোনো স্থানে আমাদের কেটে গেলে বা সেখানে কি হয় লাল হয়ে যায়, ফুলে যায়, তারপরে ব্যথা করে, এটাকেই বলা হচ্ছে কি ইনফ্লামেশন। ক্লিয়ার? এখন বুঝেছো রাহমা? এরপর আছে হলো ফিভার। ফিভার তো আমরা জানি, ফিভার তাহলে ফিভারটা আমরা জানি যে ফিভার ইজ অ্যান কি এলিভেশন ইন বডি টেম্পারেচার। আমরা জানি যে ফিভারটা কি আমাদের বডি টেম্পারেচারটা যখন 98 এর বেশি যখন হয়ে যায় তখন থেকে বলা হয় যে ফিভার, এবং অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন অ্যাজ ট্রিগেড বাই দ্য সেলুলার রিলিজ অফ হরমোন লাইক লিপিড কম্পাউন্ড কি prostaglandins. Fever is not considered medically significant unit. Body temperature is above ki 100 for 100.4 degree
Fahrenheit or 38 degrees centigrade. Fever is result of an immune response to our body to a foreign invader like the virus, bacteria, fungi, drugs or other toxins. তাহলে আমরা যে ফেভারের কথা বললাম যে আমাদের যদি কোথাও কোনো সংক্রমণ ঘটে, সংক্রমণের কারণে যদি আমাদের বডি টেম্পারেচারটা বেড়ে যায়, হ্যাঁ, স্বাভাবিকের চেয়ে, আমরা জানি যে আমাদের স্বাভাবিক যে টেম্পারেচার এটাকে হলো কি কত ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এর চেয়ে যখন বেড়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ফিভার। এক কথা আমরা এটা বলতে পারি। এবং আমাদের সাধারণত দেখা যায় যে আমাদের যে বডিতে যে সেলগুলো আছে এই সেলগুলো থেকে একটা হরমোন সিক্রেশন হয় এবং সেটা হলো কি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এটা আমাদের একটা যৌগের উদ্দীপনা, সেটা কি করে আমাদের হিউম্যান বডিতে জ্বর সৃষ্টি হয়। আর আমরা সাধারণত দেখছি আমাদের যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, ওষুধ কিংবা বিছানায় কোনো বাহ্যিক আক্রমণকারী প্রতিক্রিয়া অনাবশ্যক দেওয়ার কারণে আমাদের কি হয়, জ্বর অনুভূত হয়। তো আমরা মোটামুটি জ্বর জানলাম। এরপরে আছে হলো ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং আমরা চ্যাপ্টার করে খুব ভালোভাবে পড়ে এসেছি ব্লাড ক্লটিংটা। তারপরে আমরা একটু জানবো যে ব্লাড ক্লটিংটা কি। আমরা জানি যে কোনো স্থানে আমাদের যদি ক্ষত সৃষ্টি হয়, মানে কোনো স্থানে যদি কেটে যায় কোনো কারণে, তাহলে কি আমাদের সেখান থেকে ব্লাড ঝরে পড়ে, তাই না? এই ব্লাড যখন আমাদের পড়ে যায়, সেই রক্তপাতটা যখন হয় তখন এটা বন্ধের উদ্দেশ্যে যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে কি ব্লাড ক্লটিং। আর এই ব্লাড ক্লটিং এখানে সাধারণত আমরা দেখি যে এখানে ক্ষত স্থানে কি হয়, ধ্বংসপ্রাপ্ত আমাদের সেল এবং ব্লাডের যে প্লাটলেটস গুলো আছে এখানে যে এখান থেকে সেক্রেশন যে রাশ কেমিক্যাল যে সংকেত এবং ক্লট ব্যাকটেরিয়ার উদ্দীপনায় রক্ততন্ত্রণ ব্লাড ক্লটিং কি হয় সংগঠিত এবং ক্ষত স্থানে দ্রুত কি হয় ব্লাড ক্লটিং ঘটে এবং দেহ অনুজীবের প্রবেশে বাধা দেয়। তাহলে ব্লাড ক্লটিং যে আছে, আমরা ব্লাড ক্লটিংসটা আমরা কি বুঝেছি? ব্লাড ক্লটিং ক্লিয়ার? ব্লাড ক্লটিং তো আমরা চ্যাপ্টার 4 পড়ে এসেছি, তাই না? ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেশনের যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে আমরা ভালোভাবে পড়ে এসেছি। কারণ ব্লাড ক্লটিং এ যে বিষয়টা আমাদের বেশি মনে রাখতে হবে সেখানে হলো আমাদের 13টা ফ্যাক্টর কিন্তু এখানে মেইনলি কাজ করে এবং 13টা যে ফ্যাক্টর আছে এই 13 ফ্যাক্টর, এই 13 ফ্যাক্টরের মধ্যে আমাদের 4 ফ্যাক্টরস হলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট রোল প্লে করে। সেই 4 ফ্যাক্টরস যে ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট রোল প্লে করে সেই 4 ফ্যাক্টরস কি মনে আছে আমাদের? ফাইব্রিনোজেন, থ্রোম্বিন, প্রোথ্রম্বিন, এরপরে ক্যালসিয়াম আয়ন, এই ফ্যাক্টরস গুলো আমাদের কি করে, আমাদের হলো ব্লাড ক্লটিং এ তারা সিগনিফিক্যান্ট রোল প্লে করে। তাহলে আমরা এই ব্লাড ক্লটিং আমরা বললাম। তাহলে সেকেন্ড লাইন অফ ডিফেন্স ক্লিয়ার? সেকেন্ড লাইন অফ ডিফেন্স ক্লিয়ার? সবাই বুঝেছি? হ্যাঁ, Yes, miss. ওকে। এখন থার্ড লাইন অফ ডিফেন্স যেটা আছে, সময় আছে, থার্ড লাইন অফ ডিফেন্সে থার্ড লাইনস অফ ডিফেন্স আমাদের খুবই অল্প। আসলে থার্ড লাইনস অফ ডিফেন্স যেটা বলা হয় আমাদের, যেখানে থার্ড লাইন যেটা স্পেসিফিক রেসিস্ট্যান্স হুইচ ইজ কনসিডার্ড ফাংশন অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর ইমিউন রেসপন্স। তাহলে আমাদের এই যে আমরা যে বলি যে আমাদের এই স্পেসিফিক রেসিস্ট্যান্স, এখানে বলা হচ্ছে যে থার্ড লাইন স্পেসিফিক রেসিস্ট্যান্স কনসিডার্ড আ ফাংশন অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর ইমিউন রেসপন্স। এটা সাধারণত আমাদের ইমিউনিটি ইমিউন রেসপন্স এর প্রতি সাড়া প্রদান যেটা মানবদের, সেই লেয়ারটাকে বলা হচ্ছে হলো থার্ড লাইন ডিফেন্স। এবং এটা সাধারণত দেখা যায় যে আমাদের হিউম্যান এবং আমরা যখন কোনো কি হয়, আমরা কোনো জার্ম বা প্যাথোজেন দ্বারা আমরা যখন সাধারণত আমরা দেখতে পারি যে এখানে যখন কোনো জার্ম বা ইনভাইরাস দ্বারা আমরা যখন আক্রান্ত হই তখন দেহের ভিতরে একটা নির্দিষ্ট ইমিউন সিস্টেম গড়ে ওঠে এবং এই প্রসেসে কি হয়, আমাদের স্পেশালাইজ যে সেলগুলো আছে এই সেলগুলোর সাহায্যে আমাদের যে অ্যান্টিবডি আছে এই অ্যান্টিবডি নামক কি করে রিয়াজেনের সৃষ্টি করে এবং দেহে আমাদের জীবাণু বা ইনভাইরাসকে তারা কি করে ধ্বংস করে, ডিস্ট্রয় করে। এবং ইনভাইরাসের বিরুদ্ধে এইসব প্রতিরোধমূলক যে সারা যে জেগে ওঠার যে কারণ, এটা সাধারণত আমাদের ইনভাইরাস কর্তৃক যে সিক্রেশন যে কোনো টক্সিক যে আছে এটা সাধারণত আমাদের বিশেষ রাসায়নিক উপাদান এবং দেহের ভিতরে যে ব্যবস্থার মাধ্যমে যখন এই আমরা দেখলাম যে এই ফরেন যে টক্সিক গুলো আছে এগুলো তখন আমাদের অনাক্ষমতার বিরুদ্ধে কি হয়ে যায়, তারা অনাক্ষম জনিত সারে তারা জেগে ওঠে। এবং এই যে এখানে বলা হয় যে অনাক্ষম জনিত যে সারা প্রদান মানব দেহকে একটা সুনির্দিষ্ট ভাবে একটা প্রতিরক্ষা প্রদান করে এবং এতে কি হয় আমাদের যে
ফিজিক্যাল যে আহ, আহ, কোনো কিছু করার ক্ষমতা এবং দেহের যে আমাদের সেল গুলো আছে সেল থেকে যে প্রোডিউস যে প্রোটিন জাতীয় যে পদার্থগুলো আছে এগুলোকে তারা কি করে চিনে নেয় এবং দেহের বাইরে যখন কোনো আমাদের মাইক্রো অর্গানিজম দ্বারা বা প্যাথোজেন দ্বারা যখন আমাদের এদের উৎপাদিত কোনো প্রোটিন আমাদের দেহে প্রবেশ করে তখন সাথে সাথে আমাদের কি হয়ে যায় দেহ এবং এদের শনাক্ত করার বা ধ্বংস করার তারা চেষ্টা করে এবং মানবদেহের এই যে অনাক্রমতা বা ইমিউনিটি এটাকে বলা হয় অনাক্রমতা বা ইমিউনিটি এগুলো আমরা আগেই পড়ে এসেছি যে ইমিউনিটি কি এবং এটার যে সিস্টেম সেই সিস্টেমটাকে বলা হয় ইমিউন সিস্টেম এবং এরা কি করে একটা নেটওয়ার্ক গড়ে তোলে নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে তারা কি করে ইনভ্যান্ডারের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং মানবদেহের যে আমরা যে ইনভ্যান্ডার গুলো আছে এটা সাধারণত একটা আমরা বলি যে এটা খুবই একটা জটিল এবং একটা কি বলা হয় যে একটা বিস্ময়কর একটা পদ্ধতি এবং এর কোনো কারণে আমাদের বিভিন্নতা কি হয় দেখে আমাদের কি সৃষ্টি হয় আমাদের অ্যালার্জি দেখা যায় তারপরে আমাদের আর্থ্রাইটিস দেখা যায় ক্যান্সার কিংবা এইচআইভি এইডস এর মতো আমাদের কমপ্লেক্স ডিজিজ গুলো দেখা যায় বা জটিল রোগগুলো আমাদের দেখা দেয় এগুলো আমাদের থার্ড লাইনস অফ ডিফেন্স সিস্টেম তাহলে আমরা ফার্স্ট লাইনস অফ ডিফেন্স সিস্টেম সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেম এন্ড থার্ড লাইনস অফ ডিফেন্স সিস্টেম শেষ করলাম এখন কথা হলো যে আমরা নিজেরা কতটুকু শেষ করলাম এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম 2021 কারণ তোমাদের এখানে যে দুটো টপিক আছে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ফ্যাগোসাইটস আর একটা হলো ইন্টারফেরন এগুলো সাধারণত দেখা যায় যে এক্সামে 2 মার্কস এর জন্য চলে আসে বা 1 মার্কস এর জন্য তো সবসময় আসে অনেক সময় ফ্যাগোসাইটসটা 3 মার্কস এর জন্য চলে আসে 4 মার্কস এর জন্য চলে আসে এই জন্য ফ্যাগোসাইটসিস আমাদের যে আছে এটা খুব ভালো করে আমাদের করতে হবে তাহলে আমরা এই যে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড লাইনস অফ যে ডিফেন্স সিস্টেম আছে আমরা মোটামুটি এগুলো শেষ করলাম হুম তো ঠিক আছে তাহলে আজকে আমরা therefore today we learn কি therefore today we learn second line of defense system আর second line of defense system included কি second line of defense system included হলো phagocytes natural killer cells complement system cytokinesis interferon acute phase protein inflammation fever আচ্ছা now I'm providing with the attendance sheet please fill out the form ভুলেই গেছি আমি তোমরাও বলো না অ্যাটেন্ডেন্স শিট দিয়েছি তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও অ্যাটেন্ডেন্স দিয়ে দাও তাহলে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম